আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। পূর্বে প্রথম ক্লাসটি আই বাটন আছে, দেখে নিতে পারো। পাশাপাশি ইংরেজি হিসাব বিজ্ঞানের ক্লাস আই বাটন আছে, দেখে নিতে পারো। তো আজকের এই দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব সমাস। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। মানে বাক্যকে সংক্ষিপ্ত করার কাজই হচ্ছে সমাসের কাজ। বাক্যকে সংক্ষিপ্ত করার দায়িত্বটাই নিবে হচ্ছে সমাস। তো এই সমাসের প্রথম এটার দুইটা পার্ট আমরা করব, কারণ একটা পার্টে যদি প্রত্যেকটা আলোচনা করি তাহলে তো আমাদের বুঝতে একটু অসুবিধা হবে, সব কিছু ঘোলাই যাইতে পারে। সে কারণে আমি এই ক্লাসটা দুইটা দিনে আমরা নিয়ে নিব, দুইটা পার্টে নিব। তো প্রথম পার্টে আমরা 3টা অংশ আলোচনা করব, পরবর্তী পার্টে বাকি 3টা অংশ আলোচনা করব। তো প্রথমে সমাসের প্রকারভেদের শেখার বা জানার আগে তোমাকে কয়েকটা বিষয় জানতে হবে। সেগুলো হচ্ছে সমস্ত পদ, সমস্যমান পদ, পূর্বপদ, পরপদ, ব্যাসবাক্য। এগুলো কোনটা কি তোমাকে চিনতে হবে। তো দেখো, আমি একটা উদাহরণ দিয়েছি। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, কি বললাম? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাকে কি বলে? গায়ে হলুদ। তাহলে এই যে গোটাটা লিখলাম, এই যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা গোটাটার নাম হচ্ছে ব্যাসবাক্য, সমাসবাক্য, বিগ্রহ বাক্য। তুমি যে নামে এটাকে আইডেন্টিফাই করতে পারবা। বড় যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এইটুক হচ্ছে তোমার ব্যাসবাক্য। মানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই কথাটা হচ্ছে ব্যাসবাক্য, যার আরেকটা নাম হচ্ছে সমাসবাক্য, বিগ্রহ বাক্য। আর তুমি যে পাইলা ছোট একটা শব্দ গায়ে হলুদ, এই যে গোটাটা ব্যাসবাক্য থেকে তুমি যে ছোট্ট একটা সংক্ষিপ্ত শব্দ পাইলা, এই সংক্ষিপ্ত শব্দটার নাম হচ্ছে সমাস, যার আরেকটা নাম হচ্ছে সমস্ত পদ, সমাসবদ্ধ পদ। কি কি নাম? এইটা গোটাটার নাম হবে সমস্ত পদ, সমাসবদ্ধ পদ, আর একটা কি? সমাস। এখন এই যে গায়ে এবং হলুদ দুইটা তুমি যদি আলাদা করো, তাহলে প্রথমটার নাম হচ্ছে পূর্বপদ। প্রথমটার নাম হচ্ছে কি? পূর্বপদ। আর হলুদটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। প্রশ্ন আসতে পারে এরকমভাবে যে পরপদের আরেক নাম কি? তখন তোমাকে বলতে হবে উত্তরপদ। ঠিক আছে? তাহলে গায়ে হচ্ছে পূর্বপদ, হলুদ হচ্ছে পরপদ। যখন তুমি এই সমস্ত পদকে দুইটা ভাগে ভাগ করবা, তখন তুমি দুইটা পদ পাবা। আচ্ছা, এখন তুমি যদি আলাদা করে বলতে চাও যে গায়ে কি, হলুদ কি, এগুলো হচ্ছে এক একটা সমস্যমান পদ। এরকমভাবে বলা যায় যে সমস্ত পদের প্রত্যেকটিকে এক একটি হচ্ছে সমস্যমান পদ। তাহলে গায়ে একটা সমস্যমান পদ, হলুদ একটা সমস্যমান পদ। তাহলে আমি নিচে দেখো দিয়েছি যে সমস্যমান পদ সমস্যমান কি? পূর্বপদ প্লাস পরপদ। ওকে, তো এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। আসলে কোনটা কোন পদ, কোনটা কি সমাসের, এটা তোমাকে একটু জানলে তোমার একটু অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, তো সমাসের প্রকারভেদ নিয়ে অনেকটাই দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেছে বর্তমান শিক্ষার্থীরা। কেন? কারণ বর্তমান যে পাঠ্যপুস্তকটা বের হয়েছে বাংলা ব্যাকরণের ক্লাস 9-10-এর, সেখানে অনেক কিছু বাদ পড়ে গেছে। তো সমাসের প্রকারভেদ তোমার বর্তমানে হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? বর্তমানে হচ্ছে 4 প্রকার। আর আগে ছিল 6 প্রকার। সেটা কি কি? তোমার হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিগু, অব্যয়ভাব, কর্মধারায় তৎপুরুষ, বহুব্রীহি। এই হচ্ছে 6টা প্রকার, তাই না? কিন্তু বর্তমানে সমাস হচ্ছে 4 প্রকার। 2টা বাদ গেছে। সেটা কি? দ্বিগু সমাস আর অব্যয়ভাব সমাসটা বাদ দিয়ে দিয়েছে। কোন কোন পদ বাদ দিয়ে দিয়েছে? দ্বিগু সমাস আর অব্যয়ভাব সমাস। এখন কথা হচ্ছে, পরীক্ষায় যদি আসে যে সমাস কত প্রকার, তখন দেখবা অপশানে কোনটা আছে, 4 আছে নাকি 6 আছে। যদি যে কোনো একটা থাকে, যদি 4 থাকে 4 দেবা, 6 থাকলে 6 দেবা। আর যদি দুইটাই যদি দেওয়া থাকে, সাপোজ 4 আগে আছে, তাহলে 4টা আগে দিবা। আর 6 যদি পরে থাকে, 6টা পরে দিবা। কারণ প্রথমটা উত্তর নেওয়ার পসিবিলিটি হচ্ছে 99%। ঠিক আছে? তো এটা গেল সমাসের প্রকারভেদ। তাহলে দ্বিগু আর অব্যয়ভাব সমাসটা বর্তমানে বাদ পড়ে গেছে, এটা আর ব্যবহার চলে না। তাই বর্তমানে সমাসের প্রকারভেদ গেলে এই দ্বিগু আর অব্যয়ভাব বাদে যে 4টা আছে সেগুলো, সেটা হচ্ছে দ্বন্দ্ব, কর্মধারয়, বহুব্রীহি, আর হচ্ছে তৎপুরুষ সমাস। ঠিক আছে? এখন দেখো অর্থের বিচারে সমাস। তুমি যে সমাসটা শিখবা, সমাস শেখার পূর্বে তোমাকে বেসিক কিছু তোমাকে ধারণা নিয়ে রাখতে হবে। তো সেটা হচ্ছে, দেখো,
উভয় পদ প্রাধান্য, সেটা কোন ক্ষেত্রে বা কোন সমাসের ক্ষেত্রে? সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। কোন সমাসের ক্ষেত্রে? দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। কারণ এখানে দেখো মা বাবা, মা আর বাবা এই দুইটা পদে কি প্রাধান্য পাচ্ছে না? নাকি কোনো কোনো ক্ষেত্রে মাকে প্রাধান্য দিই না বাবাকে প্রাধান্য দিই, অথবা বাবাকে প্রাধান্য দিই না মাকে প্রাধান্য দিই, এরকম তো করি না, তাই না? আমরা দুইজনকেই সমান প্রাধান্য দিয়ে থাকি একটা পরিবারে, তাই না? তাহলে উভয় পদ প্রাধান্য, তাহলে সেটাকে নাম কি? দ্বন্দ্ব সমাস। তাহলে মা বাবা এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কাগজ কলম, এখন এই যে একটা কাগজ আর এই যে একটা কলম, তাহলে দুইটা তো আমরা প্রাধান্য দিচ্ছি, তাই না, লেখার ক্ষেত্রে? এইগুলোই হচ্ছে দ্বন্দ্ব সমাস। যে পদে উভয় পদ মানে প্রাধান্য দেওয়া থাকবে সেটাকে বলে দ্বন্দ্ব সমাস। নেক্সট দেখো, কোনো পদই প্রাধান্য নয়, মানে কোনো পদই প্রাধান্য থাকবে না, অন্য কোনো একটা পদ এসে হাজির হয়ে যাবে। সেটা কি? এই যে কোলাকুলি, গায়ে হলুদ, এই যে কোলাকুলি যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে একটা নাম আছে, কোলে কোলে যে আলিঙ্গন। কোলে কোলে যে আলিঙ্গন, তাহলে এটা কি কোনো কিছু বোঝাচ্ছে? কোলাকুলির কথা বোঝাচ্ছে না, কোনো একটা নাম আসলো কোলাকুলি, দ্যাটস ইট। এগুলো হচ্ছে কোনো পদ প্রাধান্য থাকে না। এই যে গায়ে হলুদ, এই যে আমরা প্রথমের দিকে তো দেখলাম গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখানে কোনটাকে মিন করতেছে? কোনো একটা বিয়ের একটা অনুষ্ঠানকে আমরা এটা মিন করতেছি, তাই না? এটাই হচ্ছে কোনো পদে প্রাধান্য নয়, সেটা হচ্ছে কি? বহুব্রীহি সমাস। প্রশ্ন যদি আসে কোলাকুলি কোন সমাস? বহুব্রীহি সমাস। কেন? কোলাকুলিতে কোনো পদে প্রাধান্য থাকে না, ঠিক আছে? নেক্সট দেখো, পূর্বপদ প্রাধান্য পাই। কোন পদ? পূর্বপদ প্রাধান্য পাই। সেটা কি? অব্যয়ীভাব সমাস। এই যে ভাত, এই যে এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে ভাতের অভাব আসে। কিসের অভাব? ভাতের অভাব। তাহলে ভাত হচ্ছে পূর্বে থাকতেছে, তাহলে ভাতের অভাবের কারণে তো ভাত হয়, তাই না? তাহলে কি বললাম? ভাতের অভাব, তাহলে ভাতটাই কি? পূর্বপদ, তাহলে পূর্বপদ এখানে প্রাধান্য পাচ্ছে, তাহলে সেটা কি? অব্যয়ীভাব সমাস হবে, ঠিক আছে? এগুলো বিস্তারিত আলোচনা কিন্তু পরবর্তীতে আসতেছি, আমরা জাস্ট তোমাকে একটু বেসিক কনসেপ্ট দিচ্ছি। এখন দেখো, পরপদ প্রাধান্য পাই, কি বললাম? পরপদ প্রাধান্য পাই, সেটা হচ্ছে বাকি তিনটা, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ সমাস। পরপদ প্রাধান্য, এই যে নীল আকাশ, এখন দেখো আমি ব্যাসবাক্য করেই দিয়েছি, নীল যে আকাশ, কি আকাশ? নীল যে আকাশ, এই আকাশটাকে কি করতেছি? আমরা প্রাধান্য দিচ্ছি, তাই না? আকাশটা তো নীল হবে নাকি নীল হবে আকাশ, তা না। তাহলে আমরা এটাকে আমরা কি প্রাধান্য দিচ্ছি, তাই আমাদের এখানে পরপদ। তাহলে এটা আমাদের কোন পদ হবে? তোমার কর্মধারক বা তৎপুরুষ সমাসের মধ্যে যাবে, ঠিক আছে? তো এই অর্থের বিচারে কোনটা কোন পদ প্রাধান্য পাচ্ছে এগুলো তুমি একটু নোট ডাউন করে নিতে পারো, তাহলে তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমরা দ্বন্দ্ব সমাসটা নিয়ে আলোচনা করব। তো দ্বন্দ্ব সমাসটা দেখো আমরা একটা ক্যাটাগরির ভিতরে আলোচনা করে দিয়েছি যেন তুমি ইজিলি বুঝতে পারো। তো দ্বন্দ্ব সমাসের ভিতরে তিনটা কথা তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান থাকে। কোন পদ? উভয় পদ প্রধান থাকে। দ্বিতীয়, ব্যাস বাক্যে তোমার কি কি থাকবে? এবং, ও, আর, এই তিনটা। এবং, ও, আর, এই তিনটা হচ্ছে ব্যাস বাক্যে থাকতে হবে। যেখানে তুমি এ ব্যাস বাক্যে এই তিনটা পাবা সেটা হবে তোমার দ্বন্দ্ব সমাস। হাইফেন থাকতে হবে, কি থাকতে হবে? হাইফেন থাকতে হবে, মানে ব্যাস বাক্যে না, সমস্ত পদে হাইফেন থাকবে, ব্যাস বাক্যে কোনো হাইফেন থাকবে না। ব্যাস বাক্যে এই তিনটা থাকবে, আর এটা হচ্ছে সমস্ত পদে থাকবে। এখানে লিখতে পারো যে সমস্ত পদ, সমস্ত পদে থাকবে। আচ্ছা, তো এখন আমরা দ্বন্দ্ব সমাসের রুলসটা দেখি। এই যে দেখো, ইংলিশে একটা রুলস আমরা দিয়ে দিয়েছি। এখন ভাবতেছো যে ভাইয়া বাংলার ভিতরে আবার ইংলিশ কেন? আসলে তোমরা অনেকেই বাংলাটা খুব কম মনে রাখতে পারো, বাট ইংলিশটা একটু কিছুটা মনে রাখতে পারো বেশিটা, তাই আমি ইংলিশ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। বলছি, নাউন প্লাস নাউন, ভার্ব প্লাস ভার্ব, প্রোনাউন প্লাস প্রোনাউন, অ্যাজেটিভ প্লাস অ্যাজেটিভ। এখন দেখো এক্সাম্পল আমরা লিখি, সেটা হচ্ছে এমন করে হবে। এখানে নাউন প্লাস, দুইটা নাউন পাশাপাশি, ওই যে বললাম না প্রথমেই, মা বাবা, মা বাবা, তাহলে মা একটা নাউন, বাবাও একটা নাউন। আবার যদি আমি বলি কাগজ, কাগজ কলম, ঠিক আছে, তাহলে এটাও একটা নাউন, ওটাও একটা নাউন। তাহলে আমাদের এখানে দুইটা নাউন পাচ্ছি, যেখানে দুইটা নাউন পাশাপাশি থাকবে সেটা হবে গিয়ে কি? দ্বন্দ্ব সমাস। ভার প্লাস ভার, এখন ভার কী কী হতে পারে? দেখা শোনা, দেখা শোনা, তাহলে দেখা কি একটা কাজ, শোনাও একটা কাজ, ইত্যাদি, ঠিক আছে? প্রোনাউন প্লাস প্রোনাউন, প্রোনাউন প্লাস কী কী হতে পারে? যা তা,
তারপরে হতে পারে যে, সে, এরকম হবে। এগুলো হচ্ছে প্রোনাউন টু প্রোনাউন। আবার অ্যাজেটিভ প্লাস অ্যাজেটিভ, চালাক, চতুর, কি বললাম, চালাক, চতুর, তারপরে ভালো মন্দ ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে চেনার বুদ্ধি। যেখানে তুমি ভার প্লাস ভার পাবা সেটা দ্বন্দ্ব সমাস হবে, যেখানে তুমি অ্যাজেটিভ প্লাস অ্যাজেটিভ পাবা সেটা হবে দ্বন্দ্ব সমাসের ভিতর পড়বে। এখন আমরা কিছু উদাহরণ দেখি এই রুলসের উপর ভিত্তি করে। এখন দেখো, জমা খরচ, কি বললাম, জমা খরচ। এই যে জমা খরচ সমস্ত পদটির ব্যাসবাক্য কোনটি? এটা বি ইউনিটে আসছিল 18-19 সালে রাবিতে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। তো এটার ব্যাসবাক্য নিচের কোনটা দেখো, জমার খরচ, জমাকে খরচ, জমা হতে খরচ, নাকি জমা ও খরচ? এখন দেখো কিভাবে চিনব, কারণ এটাকে দেখে তাকাও, জমা আর খরচ এই দুইটা হচ্ছে অ্যাকচুয়াল একটা ভার বোঝাচ্ছে, তাই না? এটা হচ্ছে ভার বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি, জমা ও খরচ। আমরা জানি দ্বন্দ্ব সমাসে এবং ও আর তিনটা থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি, জমা ও খরচ। ওকে, আশা করি তুমি এইটার ব্যাসবাক্য হবে এইটা। তাহলে আমাদের অ্যান্সার হবে 4 নম্বরটা। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে দ্বন্দ্ব সমাসের বিস্তারিত ব্যবহারটা। তো দ্বন্দ্ব সমাসটা এগুলোই, তোমার ইন্টারমিডিয়েট বই যদি তোমার কাছে থাকে বা ক্লাস 9-10 বই যদি থাকে, সেখানে তুমি দ্বন্দ্ব সমাসের যেগুলো উদাহরণ আছে, যেরকম সংখ্যাবাচক, সমার্থক, তারপরে দুটা ক্রিয়া একসাথে, দুটি বিশেষণ একসাথে ক্ষেত্রে, সেগুলো তুমি যদি উদাহরণগুলো যত দেখবা তুমি তত মনে রাখতে পারবা। ওকে, তো প্রত্যেকটা উদাহরণ তো এখানে আলোচনা করা পসিবল না, তুমি তোমার বই থেকে উদাহরণগুলো একটু ভালোভাবে পড়ে নিবা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে। ঠিক আছে, এখন দেখবো আমাদের অলুক দ্বন্দ্ব। কোন দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। এই অলুক দ্বন্দ্ব হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ। যেখানে বিভক্তিযুক্ত শব্দ থাকবে সেটাই হবে অলুক দ্বন্দ্ব। আমরা কিন্তু এখানে যতগুলান করেছি প্রত্যেকটা কিন্তু কোনোটাই বিভক্তি নাই। এই যে মা বাবা, এখানে কোনো বিভক্তি আছে? কাগজ কলম বিভক্তি আছে? কিছু নাই। চালাক চতুর ভালো মন্দ বিভক্তি আছে? নাই খো। তাহলে আমাদের এখানে দেখো বিভক্তিযুক্ত শব্দ, সেটাকে অলুক দ্বন্দ্ব বলে। যেরকম হাতে পায়ে, এই যে একার এ বিভক্তি, এ পাশেও এ বিভক্তি আছে, হাতে পায়ে। তারপরে লালে নীলে, এগুলো সব হচ্ছে অলুক দ্বন্দ্ব। এগুলো এক্সট্রা করে দেখো বিভক্তি যুক্ত করছে। ওকে, কোনো শব্দে যদি বিভক্তিযুক্ত কোনো শব্দ পাও, সেটাকে যদি ব্যাসবাক্য করে দেয়, সেক্ষেত্রেও তোমার ওই ও এবং আর আসবে, কিন্তু সেটাকে বলবে অলুক দ্বন্দ্ব। এখন দেখো বহুপদী দ্বন্দ্ব সমাস, মানে অনেকগুলো পদ থাকবে, মানে দুয়ের অধিক থাকবে, তিনটাই হবে নাউন। তিনটাই হবে কি, নাউন। এই যে নাউন নাউন নাউন, এই যে আমি একটা নাউন, তুমি একটা নাউন, সে একটা নাউন, তাহলে তিনটা মিলে আমরা কি পেলাম, আমরা। এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এটা কি বহুপদী দ্বন্দ্ব সমাস। তাহলে এই গেল দ্বন্দ্ব সমাসের ব্যবহারটা। তুমি যদি না বুঝতে পারো আবারও একটু কমেন্টে জানাও, আমি বলে দেওয়ার চেষ্টা করব, তোমার কাছে যে সমস্যাটা আছে সেটা একটু তুলে ধরিও। ঠিক আছে, তো আমরা এখন পরবর্তী সমাসটা নিয়ে আলোচনা করব। পরবর্তী সমাস হচ্ছে আমরা আলোচনা করব দ্বিগু সমাস। তো এখানে দেখো আমরা দ্বিগু সমাসের ব্যবহারটাও এখানে লিখে রেখেছি, যেন তোমাদের সুবিধা হয় বুঝতে। তো দ্বিগু সমাসে তোমার গঠনটা কি সেটা দেখো। সংখ্যা প্লাস বিশেষ্য থাকবে। কি থাকবে? সংখ্যা প্লাস বিশেষ্য, নাম্বার প্লাস নাউন। ব্যাসবাক্যে কি থাকবে? নাম্বার প্লাস নাউন প্লাস সমাহার। নাম্বার প্লাস নাউন প্লাস সমাহার, এটা ব্যাসবাক্যে থাকবে। আর গঠনটা হবে এরকম, নাম্বার প্লাস নাউন। উদাহরণ দেখো, চৌরাস্তা। চৌ মানে কি 4, রাস্তা মানে কি, এটা রাস্তা তো নাউন, নাম। কুড়িগ্রাম, কুড়ি একটা সংখ্যা, গ্রাম তো একটা নাউন। আচ্ছা, এটাকে আমরা ব্যাসবাক্য করেছি দেখো, 4 রাস্তার সমাহার। তাহলে যে এই যে 4 নাম্বার বসলো, এই যে নাউন রাস্তার জায়গায় বসলো, এই যে সমাহার বসলো, তাহলে ব্যাসবাক্য অনুযায়ী আমাদের ব্যাসবাক্যটা সঠিক হয়েছে। পরবর্তী দেখো 20 গ্রামের সমাহার, তাহলে 20 গ্রামের সমাহার, এটা ব্যাসবাক্য। অবশ্যই সমাহার থাকতে হবে। কি বললাম? অবশ্যই সমাহার থাকতে হবে। ঠিক আছে, তাহলে চৌরাস্তা, কুড়িগ্রাম ইত্যাদি বসে গেছে। পরবর্তী দেখো আরও উদাহরণ, ত্রিফলা। সমস্ত পদের ব্যাসবাক্য নিচের কোনটি? এটা একটা প্রশ্ন, এটা ঢাবিতে আসছিল। ঠিক আছে, সালটা আমার খেয়াল নেই আপাতত। তারপর দেখো ত্রিফলা, এর ব্যাসবাক্য কি? 3টি ফল, 3 ফলের সমাহার যে
তিন জায়গার ফল তিনটি ফলের সমাহার কোনটা হবে? একটু গেস করো তো। আশা করি তোমরা অবশ্যই গেস করতে পারছো কোনটা অ্যান্সার হবে। তোমাদের অ্যান্সার হবে কি এটা, তিনটি ফলের সমাহার। কারণ ত্রিফলা, ত্রি মানে তিন, তাহলে তিনটি, ফলা জায়গাতে ফলের আর সমাহার, এটা নাউন, এটা সমাহার বসছে, এটা সংখ্যা। তাহলে প্রশ্ন এভাবেই আসে। জাস্ট তোমাকে একটু টেকনিক খাটায় তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন পদের ভিতর যাচ্ছে, কোনটা কোন সমাস। তাহলে আমরা এখানে শিখলাম দ্বিগু সমাসটা কি, যে সংখ্যা প্লাস বিশেষ্য বা নাম্বার প্লাস নাউন থাকবে, ব্যাসবাক্যে নাম্বার প্লাস নাউন প্লাস সমাহার থাকবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ব্যতিক্রম নিয়মটা দেখো, পশুরি, পশুরি, এটা এ বানানো লেখে, আবার কেউ কেউ এ বানানটাও লিখে। এটার ব্যাসবাক্য কি, 5 শেরের সমাহার। এই শেরের মানে হচ্ছে বাঘ, এই শেরের মানে কি বাঘ, ঠিক আছে। এখন দেখো অহরাত্র, অহরাত্র, এটার ব্যাসবাক্য কি অহোরাত। এখন ভাবতেছো এখানে আবার ও আসলো কেন? এটা আসলে দ্বন্দ্ব সমাস, এটা ব্যতিক্রম একটা নিয়ম। এই নিয়মটা হচ্ছে তোমার কোথায় যাবে? দ্বন্দ্ব সমাসে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম? দ্বন্দ্ব সমাসটার জিনিসটা কি, অহোরাত, ও দ্বারা কী করছে, ব্যাসবাক্যকে সমিষ্ট করে দিয়েছে, তাই এটা আমরা কী করবো, দ্বন্দ্ব সমাস নামে পরিচিতি তুলে ধরবো, ঠিক আছে। আর কিন্তু এটা কিন্তু আবার দ্বন্দ্ব সমাস আসবে না, কারণ সমাহার আছে, এটা যাবে হচ্ছে ব্যতিক্রম নিয়মে, এটা কি দ্বিগু সমাসের ভিতরেই যাবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে দ্বিগু সমাসের ব্যবহার, এইটুকুই, এর বেশি আর কিছু জানার প্রয়োজন এখানে পড়ে না দ্বিগু সমাসটাতে, ঠিক আছে। তুমি জাস্ট এগুলো পড়লেই ইনাফ। তো এখন আমরা দেখব হচ্ছে অব্যয়ভাব সমাস, ঠিক আছে। অব্যয়ভাব সমাসটা কি, পূর্বপদ প্রধান আর শুরুতে তোমার উপসর্গ থাকতে পারে অথবা যথা থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, হয় উপসর্গ না হয় যথা। ব্যাসবাক্যে অ্যাডজেটিভের মতো হবে, কি হবে? ব্যাসবাক্য কি অ্যাডজেটিভের মতো হবে, মানে গুণ বুঝাবে। অব্যয়, এদের বিভক্তি থাকবে না, লিঙ্গ থাকবে না, বচনও থাকবে না, এগুলো মানে ক্রস চিহ্ন মানে এগুলো থাকবে না, ঠিক আছে। এগুলো তো মাথায় রেখো, এদের বিভক্ত থাকবে না, লিঙ্গ থাকবে না, বচনও থাকবে না, জাস্ট পূর্বপদ প্রধান থাকবে আর শুরুতে তোমার উপসর্গ অথবা যথা থাকবে, আর ব্যাসবাক্যে অ্যাডজেটিভের মতো হবে। এখন উদাহরণ মাধ্যমে আমরা দেখি, হা ভাত, এই যে হা কথাটা আছে না, এই যে এই হা, এটা একটা উপসর্গ, এটা উপসর্গ। হা ভাতের ব্যাসবাক্য কি, ভাতের অভাব, কি বললাম, ভাতের অভাব। এখন দেখো কোন পদটা প্রাধান্য পাচ্ছে, পূর্বপদ নাকি পরপদ? অবশ্যই পূর্বপদ, কারণ এখানে ভাত কথাটা আছে, এই যে ভাত, এই ভাতটাই হচ্ছে তোমার পূর্বপদ, পূর্বপদ। আর অভাব তো এখানে কোনটাই প্রাধান্য পাচ্ছে না। আর শুরুতে কি পেলাম আমরা, হা পাইলাম, মানে কি উপসর্গ পাইলাম, তাহলে উপসর্গ পাইলাম আর ব্যাসবাক্যে পূর্বপদটা প্রাধান্য পাচ্ছে, তাহলে আমাদের এটার নাম কি হবে, তোমার অব্যয়ভাব সমাস হবে। অব্যয়ভাবের কথার মান আছে যার কোনো ব্যয় নাই, কি, যার কোনো ব্যয় নাই, ঠিক আছে। এই অব্যয়ভাবটা তোমাদের এই বর্তমান সমাসে আর নাই, তাই অতটা গুরুত্ব দিয়ে তুমি যদি নাও পড়ো তাও কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু ইউনিভার্সিটি কোশ্চিন এক একটা প্রশ্ন তোমাকে দিয়েও দিতে পারে, তাই তুমি চেষ্টা করবা একটু ভালোভাবে পড়াশোনা করে এটা জানার জন্যে, ঠিক আছে। আমি যতটুকু পারতেছি তোমাকে সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তো আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো আরও কিছু উদাহরণ। যথারীতি, এই যে যথা কথাটা আছে এখানে, আমরা এখানে দেখো যথা বলেছি, তাই এখানে আমাদের যথা আছে, যথারীতি, রীতিকে অতিক্রম না করে। পরবর্তীতে দেখো আ পর্যন্ত, এই আটা হচ্ছে উপসর্গ, মরণ পর্যন্ত, আ পর্যন্ত মরণ পর্যন্ত, তাহলে মরণকে প্রাধান্য দিচ্ছে, রীতিকে প্রাধান্য দিচ্ছে, ঠিক আছে। রীতিকে তুমি যদি অতিক্রম না করো তাহলে যথারীতি হবে। আকণ্ঠ, কি আকণ্ঠ, এই আটা হচ্ছে উপসর্গ, কণ্ঠ, কণ্ঠটা হচ্ছে তোমার এখানে মূল ভাব, মানে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, তাহলে কণ্ঠ পর্যন্ত। যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে, ঠিক আছে। তাহলে সাধ্যকে তুমি যদি অতিক্রম, তাহলে যথাসাধ্য হবে, তাহলে যথা পাইলা, উপসর্গ উপসর্গ যথা। তাহলে সোজা হিসাব অব্যয়ভাবে তোমার দুইটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি উপসর্গ আর যথা থাকবে, আর ব্যাসবাক্যে কী থাকবে, অ্যাডজেটিভের মতো হবে, মানে গুণ বোঝাবে, ঠিক আছে। তো এই ছিল অব্যয়ভাবের বিষয়টা। আর আমরা তো শিখলাম যে এখানে দ্বন্দ্ব শিখলাম, তারপরে এখানে দ্বিগু, এগুলো আইটেমগুলো সব শিখলাম। তো এই ছিল তোমাদের কাছে আজকের ক্লাসটি। পরবর্তী ক্লাস আমরা দ্বিতীয় পাঠে আলোচনা করব হচ্ছে সমাসের বাকি তিনটা, কর্মধারয়,
তৎপুরুষ আর বহুব্রীহি। তিনটা কিন্তু খুব কঠিন আবার খুব সহজও না, ঠিক আছে। জাস্ট একটু মিডিয়াম সাইজে আছে, তুমি যদি ভালো করে পড়ো জানতে পারলে হবে। তো সেই ভিডিও আমরা আনবো খুব তাড়াতাড়ি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।